আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ডক্টর ইউনূসকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন তারেক রহমান। রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি। রোববারও চলবে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, আমির খসরু। চাকরি থেকে অপসারণের পরিবর্তে যুক্ত হচ্ছে বাধ্যতামূলক অবসর। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন, প্রেস সচিব। হাসিনা ছিল কুৎসিত স্বৈরাচার, হিটলারকেও হার মানিয়েছিল মান্না। বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উমামা ফাতেমা। বাংলাদেশে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, সালাউদ্দিন। সকাল 8:30 থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা। রোগীদের বিনামূল্যে 12 কোটি টাকার ওষুধ দেবে বিএমইউ সিন্ডিকেটে, বাজেট পাস। ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় নির্ঝর। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের চেয়ে ব্যাংককে বিক্ষোভ সমাবেশ। এবং মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে চীনের তেল রফতানিতে ইরানের নতুন রেকর্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 85তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসী হাসান সেলিম ফুলের তোড়া ও কেক গ্রহণ করেন। ফুলের শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোহাম্মদ আলমগীর। শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আলমগীর রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় তাকে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ শনিবার দুপুরে বলেন, রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীরকে গ্রেফতার করে। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার দাবিতে চলা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি রোববারও চলবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। শনিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই ঘোষণা দেয়। এদিকে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর এর প্রধান কার্যালয়ে পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার সকালে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে এনবিআর এর ঢাকা কার্যালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল 17 বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম 1.5 বছরে অন্তত 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খসরু। বলেন, আগের মতো রাজনীতি করলে আর হবে না। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায় আসলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করার কার্যক্রম হাতে নেওয়া হবে। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অবশেষে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হচ্ছে। কর্মচারী সংগঠনগুলো অধ্যাদেশ বাতিলের আন্দোলন করলেও এখন তারা সংশোধন সম্মত হয়েছে বলে জানা গেছে। উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতারা 1979 সালে সরকারি চাকরির যেসব ধারা সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এ ঢুকেছে তা বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। সরকারি চাকরি অধ্যাদেশে
অনানুগত্যের যে ধারা নতুন করে যুক্ত হয়েছে তা বাদ দিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। চাকরি থেকে অপসারণের যে ধারা অধ্যাদেশে ঢুকেছে তাও বাদ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, তবে বাধ্যতামূলক অবসরের ধারা যুক্ত হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে। এজন্য একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গত 15 বছর তারা যে নৃশংস অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোনো সুযোগ নেই। এটা দগদগে খায়ের মতো এমন ভাবে খোঁচায় যা স্মৃতিতে আসবেই। শেখ হাসিনা ছিল একজন কুৎসিত স্বৈরাচার যে হিটলারকেও হার মানিয়েছিল। শনিবার ঢাকায় এফডিসিতে ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজের আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দিলেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বিদায়ের ঘোষণার চেয়ে এটি হয়ে উঠেছে এক বিস্ফোরক দলিল, যেখানে উঠে এসেছে সংগঠনের অভ্যন্তরীণ সংকট, আদর্শচ্যুতি, সুবিধাবাদ ও রাজনৈতিক কৌশলের জটিল সমন্বয়। আর এসব অভিযোগের সারমর্মে উমামার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বহু মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে। কেন এমন মারাত্মক ও বিস্ফোরক অভিযোগ তুললেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদান সংগঠনটির সামনের সারির গুরুত্বপূর্ণ এই নেত্রী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে কিভাবে একটি আদর্শবাদী প্ল্যাটফর্ম প্রায় 11 মাসের ব্যবধানে অবিশ্বাস, বিভক্তি ও আদর্শের বিপরীতমুখী আচরণের শিকার হয়ে পড়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করা। তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে। সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন। স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয়। পরবর্তী পরীক্ষার দিন থেকে ঢাকার এসএসসি পরীক্ষার্থীরা সকাল 8:30 থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্র এলাকার যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল 8:30টার পর থেকেই কেন্দ্রে ঢোকার সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হচ্ছে। চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এজন্য 2025-26 অর্থ বছরে রোগীদের বিনামূল্যে 12 কোটি টাকার ওষুধ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এবছরের বাজেট অনুমোদন হয়েছে। বাজেট অনুমোদন পর সংবাদ সম্মেলনে বিএমইউ উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম বলেন, এবারে আমরা 5টি বিষয় বিশেষে গুরুত্ব দিয়েছি। এর মধ্যে চিকিৎসা ব্যয়ের 70% মানুষের পকেটে থেকে যায়। এটা মূলত মেডিসিন ক্রয়েই বেশি যায়। এ খরচ কমাতে উদ্যোগ নিয়েছি। আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ও ইনডোর রোগীদের বিনামূল্যে ওষুধ দেব। এজন্য এ খাতে গেল বছরের বরাদ্দ 5 কোটি টাকা থেকে বাড়িয়ে এবার 12 কোটিতে উন্নতি করা হয়েছে। দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী মৌসুমী বৃষ্টি বলয় নির্ঝর। এটি চলতি বছরের 7ম বৃষ্টি বলয় এবং 3য় মৌসুমী বৃষ্টি বলয়, যা 28 জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী 5 জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এটি একটি আংশিক বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয় দেশের বেশ কিছু এলাকা বৃষ্টিহীন থাকতে পারে এবং এই বৃষ্টি বলয় দেশের 60% এলাকায় কম বেশি বৃষ্টি হতে পারে। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের জেরে ক্রমবর্ধমান ক্ষোভের মুখোমুখি হচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তংটার্ন সিনাওয়াত্রা।
তার পদত্যাগের দাবি জানিয়ে শত শত বিক্ষোভকারী রাজধানী ব্যাংককে জড়ো হয়েছে। 2023 সালে সিনাওয়াত্রার ফেইউ থাই পার্টি ক্ষমতায় আসার পর থেকে এটি সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। বর্তমানে 38 বছর বয়সী এই প্রধানমন্ত্রীর উপর ব্যাপক চাপ বেড়েছে। ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড আয়োজিত এই সমাবেশে বিক্ষোভকারীরা ভিক্টোরি মনুমেন্টের পাশে পতাকা উত্তোলন করে। এটি মূলত জাতীয়তাবাদী কর্মীদের একটি জোট, যার গত 2 দশক ধরে অন্যান্য সিনাওয়াত্রা সমর্থিত সরকারের বিরুদ্ধে সমাবেশ করে আসছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে চীনের তেল রপ্তানিতে নতুন রেকর্ড করেছে ইরান। এশিয়ার দেশটিতে এখন প্রতিদিন 18,30,000 ব্যারেল তেল রপ্তানি করছে মধ্যপ্রাচ্যের দেশটি, যা ইরানের তেল রপ্তানি ইতিহাসে সর্বোচ্চ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক এবং ইরানি অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা হলো চীন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।